বালিশ দেবো, বালিশ দেবো। এই একটা বালিশ নিয়ে তো পিলো যাও, ওকে একটা পিলো দাও। কি করেছো তুমি কালকে? খুব পড়াশোনা করেছো রাত্রি জাগরণ করিয়া? কয় ঘটিকা পর্যন্ত জাগরণ করেছো? আগের দিন কি আমার ক্লাস করো নাই? আমি আগের দিন ক্লাসে কি ব্যক্ত করিয়াছিলাম বন্ধুগণ? শোনোনি? অ্যালার্ট দিলাম, প্রথম হাই দেখলাম, এরপরে যদি দ্বিতীয় হাই ওঠে সোজা ক্লাসের বাইরে। মাঝখানে আমার দুর্গাপুজোয় তো দুর্গাপুজো আসছে। দুর্গাপুজোয় আমরা কি করব? মহালয়া থেকে ছুটি পালন করব। ছুটি থেকে কি করব? উপভোগ করব। সেপ্টেম্বর কি বিজয়া দশমী, লক্ষ্মী পুজো, কালী পুজো? হ্যাঁ, সেটা আমায় জিজ্ঞেস করছিস? আমায় জিজ্ঞেস করছিস? সেটা তো বাকি স্টুডেন্টদের সঙ্গে জিজ্ঞেস কর, ওটা আমায় জিজ্ঞেস করছে। আমি ভাবলাম দুর্গাপুজো। যাই হোক, দুর্গাপুজো যেটা বলছিলাম, দুর্গাপুজো আমাদের প্রধান কারণীয় কাজ কি? ঠিকই বলেছে, করবি, আমি বারণ করলেও শুনবি না। কিন্তু আগের বছরও তার আগের বছরও প্রত্যেক বছরই আমি অভিশাপ দিই, এবছরও আমি অভিশাপ দিচ্ছি। বৃষ্টি হলে তোরা ছেড়ে দিবে নাকি? আমি দুর্গাপুজোয় যারা এবছরে দুর্গাপুজোয় প্যান্ডেল হপিং করবি, দুর্গাপুজোয় ঠাকুর দেখবি, দুর্গাপুজোয় 4 দিন 5 দিন 10 দিন আনন্দ করবি, তারা কিন্তু সামনের বছরে জেমপাসে ভালো র্যাঙ্ক করতে পারবে। প্রত্যেক বছরের আমার অভিশাপ থাকে, এবছরে তাও আগে তো পুজো অনেকটা পিছিয়ে, তো অক্টোবর নভেম্বরে। কেন বলছি সেটার কারণ হচ্ছে, আজকে যেটুকু তোরা কোচ বিভাজন বা ফিজিক্স যা পড়েছিস, ক মাসের ফল, 2 মাসের ফল, 3 মাসের ফল। মনে কর সেল স্ট্রাকচার তোদের ওঠেও নি, তাও ফুল যার যতটুকু উঠেছে, ফিজিক্স যার যতটুকু উঠেছে, ঠিক ওই 10 দিনের স্প্যান খরচা করে যখন এখানে ঢুকবি, আবার বাবা মা অ্যাডমিশন করিয়ে দিয়ে গেছিল যেদিনকে, ঠিক সেই দিন থেকে আবার শুরু হতে হবে। am I right or wrong? রাইট অর রং? তার মানে তুমি টোটাল কত দিনের আবার ব্যাকে মারবে গিয়া? 1 মাস 2 মাস। তোদের আজকে যে 1 মাস বা 1.5 মাস 2 মাস যে যা ক্লাসে আছিস, যতটুকু সঞ্চয় করেছিস, 10 দিন পরে যখন আসবি পুরো হুল্লোড় করে 1% কেউ রেখে আসবি? রাখতে পেরেছিস কোনোদিন দুর্গাপুজোর পরে আগের পড়া? একদিন পরে রাখতে পারে না স্যার, কি বলে 10 দিন পরে কি রাখবো? আমার তো আমার দুর্গাপুজো স্যার ভাষণ ব্যঞ্জো ড্যান্স, হ্যাঁ ডিজে, ওর ভাষণ ব্যঞ্জো ড্যান্স, তারপরে এত হাঁটাহাঁটি, ঠাকুর দেখা দেখি, আরো কত কিছু দেখা দেখি। শুধু কি ঠাকুর দেখা দেখি? চোখ এরকম করছিস যেন ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। হ্যাঁ, সবকিছু করে টোরে যখন ফিরবি, হ্যাঁ স্যার এখনো ঘোর কাটেনি, সপ্তমীর ঘোর, অষ্টমীর ঘোর, জোর ঘোর তো বুঝতে পারবো, কোনটা কোন প্যান্ডেলে গেছে জিজ্ঞেস করলে বলতে পারবি না, তাই না? বুঝতে পারছিস? প্যান্ডেল মনে নেই, ঠাকুর মনে নেই, কিন্তু দুর্গাপুজোর 10টা দিন যদি দয়া করে বাড়িতে নিজেকে গ্যারেজ করতে পারো, 10টা দিনে পুরোনো পড়া রিভিশন করতে পারো, 10টা দিনে পুরোনো পড়াগুলোকে আরো প্র্যাকটিস করে, ফিজিক্সের ম্যাথটাকে প্র্যাকটিস করে 10 দিন পুরো বাড়ির জানলা কপাট বন্ধ করে রাখবে। কেন? কারণ কিশোর কুমার বাজবে, লতা মঙ্গেশকর বাজবে, আশা ভোসলে বাজবে, আর যে বাজবে তো বাজবে, পুরো চিনচিন করবে না গানগুলো। তারপরে সাইয়ারা নাকি সায়নারা বেরিয়েছে, এখন সাইয়ারা বেরিয়েছে না, তো সাইয়ারা বাজবে শুরুই করে দেবে। ব্যাস 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 ব্যাস, ওই সাইয়ারা থেকে নিজেকে সইরে রাখতে হবে। সাইয়ারা শুনবে না, সাইয়ারা থেকে সইরে রাখো। তারপরে আশা, আমাদের সময় ছিল, তোদের সময় নিশ্চয়ই নয়, আশা লতা কিশোর চলে, তাহলে তো আশা কিশোর লতা সাধনা সরগম, তারপরে কি যেন আমাদের ওই পালকিতে কে যেন, হ্যাঁ বউ চলে যাচ্ছে, গানটা কে গেছে বল না? আশা বলবে না কে? মিতা চ্যাটার্জি। ব্রেন তোর থেকে বেশি অ্যাক্টিভ। হ্যাঁ, এই যখনই পালকিতে বউ চলে যায় শুনবি তুই সঙ্গে সঙ্গে, তো কোথায় চলে যায় খুঁজে বেরিয়ে পড়বি। তো হ্যাঁ, তো ওটা সাইয়ারা কি গান বল?
না না, অনেক গান, দুর্গাপূজার গান শুনলে মন হু হু করবে না এরকম লোক কম আছে, ঠিক কিনা? মহালয়া বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুনলেই মন হু হু করবে। এই হু হু করলো মানে কিন্তু একটা বছর স্যাক্রিফাইস কর, দুর্গাপুজো থেকে নিজেকে দূরে কর একটুখানি। প্রতি তোর জীবনে কতগুলো দুর্গাপুজো গেছে, তোদের বয়স কত? 18। জ্ঞান খুঁজে পেয়েছিস মোটামুটি 10-এ। দুর্গাপুজো জ্ঞান খুঁজে পেয়েছিস মানে একা বাবা মার হাতটা ছেড়ে দিয়ে নিজের ঠাকুর দেখতে বেরিয়েছি। কবে থেকে? 12-13, 9-10 থেকে তো বেরিয়ে গেছি। হ্যাঁ, 9-10 থেকে নিজের শর্তে দুর্গা ঠাকুর দেখেছি, তাই না? তাহলে 9-10 থেকে মোটামুটি বছর থেকে নিয়েছিস। পাক্কা কিছু চেঞ্জ হয়েছে লাইফে? নতুন জামা প্যান্ট বললি, বাবা দিল, বেরোলি, আর বললাম না বাকিটা এক্সেট্রা, ঘরে ফিরলি, গল্প শেষ। আবার এবছরে বেরোবি, ঘরে ফিরবি, শেষ। আর যদি এবছরটা সেই আমার কথা সাধনা কানে মেরে তুলে দিয়ে দাও, তুলো বুঝে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, ইউ স্টপ। সাধনা সরগম, মিতা চ্যাটার্জি, আশা, লতা সব স্টপ। পড়ছি 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 পড়ছি, শুধু পড়ছি 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 করেই সামনের বছরের র্যাঙ্ক। ওই হাসিস না তুই আমার দিকে, তাছাড়া এবারে মনে কর র্যাঙ্কটা পেয়ে গেলি পিজি বা ক্যালকাটা, বেরোলি, একটা বছরের দুর্গাপুজো কাটলি, বেরোলি, পরের 3টে বছর ছুটিয়ে দুর্গাপুজো, পিজিতে পরিষেবা বুঝতে পারছিস, ক্যালকাটা মেডিকেলের পরিষেবা বুঝতে পারছিস, এলাকায় নামবি, সবাই তোকে নিয়েই পুজো করবে। বাস্তব কিনা? পিজি বা ক্যালকাটা মেডিকেলের স্টুডেন্ট যদি এলাকায় নামে, ছেলে মেয়ে নির্বিশেষে আমাকে নিয়েই পুজো করবে, কিন্তু হিংসা মনে করবে। কারণ এখানে যারাই টপার হয়েছে বা যারাই রেজাল্ট করেছে তাদের সব বন্ধু বিচ্ছেদ হয়ে গেছে, সব বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, ইভেন এক করে দিয়েছে। আমাদের এখানে আগের বছরে জিএনএম যে 5th এবং 7th হয়েছে তার ইন্টারভিউ শুনবি, তাকে এক করে দিয়েছে। এবছরে যারা ক্যালকাটা মেডিকেল পিজি পেয়েছে তাদের বান্ধবীরা যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে, বন্ধুরা ফোন করা বন্ধ করে দিয়েছে, লিটারালি এক করে দেয় র্যাঙ্ক করার পরে। তখন নতুন তোর ঘরানা তৈরি হবে, কি পিজির বন্ধু ক্যালকাটা মেডিকেল, তুই তখন লেভেলে উঠে গেছিস, এই বন্ধুরা তোকে মেনে নিতে পারবে। তখন ওই লেভেলে আবার নতুন একটা বন্ধু সার্কেল তৈরি হবে। সেই বন্ধুদের নিয়ে পরে 2 বছর দুর্গাপুজো ছুটিয়ে শোন, লতা, আশা, সাইয়ারা যা যা পারিস করে নে। তারপরের বছর বল কি, আজকে রেলের আবার ভ্যাকেন্সি বেরিয়েছে। শুধু জিএনএম এর স্যালারি কত বলতো? বেতন বেটা গুনে গুনে দিন মুখস্থ করেছে স্যার। ও স্যার কি ফেসবুকে ইউটিউবে একটা পোস্ট করেছে, সেটার বেতন মুখস্থ করে নিয়েছি। স্যার জ্যান্ত কাছে দাঁড়িয়ে পড়াচ্ছে, সেটা আপনারা বলি 44,900 না কত, মানে বেঞ্চমার্ক ঠিক মনে আছে, বুঝেছো? তাহলে ভেবে দেখো, জিএনএম ক্যাটাগরিতে স্যালারি ছাড়ছে 44,000, বিএসসি স্যালারি ছাড়বে কত তোদের? ওই স্যালারিটা রেলে হচ্ছে 65,000। জাস্ট এবছরে বীরেন্দ্র কৃষ্ণ ইউ স্টপ, বাকি সাইওয়ারা স্টপ, আর প্যান্ডেলের দুর্গা পশুর সব স্টপ। বাড়িতে পড়ো, 1টা 2টো 3টে, বাস 65,000, 70,000 পকেটে একটা শুধু সেপ্টেম্বরের বুঝবি, তুই নাম, তুই হয়ে যাবি আসল পুজোর নায়ক। তুই 65,000 টাকা 70,000 টাকা ওড়াবি দুর্গাপুজো, 1 মাসের মাইনে ওড়াবি। কিরকম লাগছে ভাবতেই, কিরকম লাগছে না ফ্যান্টাসিটা? ও হঠাৎ করে ওই ব্যাগের দিকে এরকম উদাস করে যাচ্ছে, ভাবতে শুরু করছে 65,000 টাকায় ক্যা ক্যা করনা হ্যায়। ব্যাগটা ভরে যাবে না গুরু, টাকাটা কোথায় খরচা করবো, কিভাবে খরচা করবো, কি করবো, সব প্ল্যানে আসছে। হ্যাঁ আসলটা এসোটা। তাহলে 1 মাসের 65,000 টাকা যদি দুর্গাপুজো খরচা করতে বলি, তুই এখন থেকে পারবি করতে? পারবি? এবছর তো হবে না, যদি সরকারি কলেজে র্যাঙ্ক না হয়, রেলে চাকরি না হয়, 80,000 টাকা মাইনে, 65,000 টাকা মাইনে না হয়, তুই 1 মাসে খরচা করতে আর কবে পারবি? তোর জানা, তোর সিনিয়র দাদারা বা তোর পাড়ায় কজন আছে 1 মাসে 65,000 টাকা উড়িয়ে দেয়? বা তুই যদি ভালো গুডি বয় হোস, যদি গুডি গার্ল হয়, বাবা মাকে 30,000 টাকার জামা কাপড়, ফ্যামিলিকে 30,000 টাকার জামা কাপড়, ফরেন ট্রিপ,
যা কিছু 3 মাসের মাইনে জমালেই আরামসে বেরিয়ে যাবে 63 হ্যাঁ, লাইফটা ভাই চেঞ্জ হয়ে যাবে এই বছরের দুর্গাপুজোটা কেমন। আর যদি এবছরের দুর্গাপুজো চালিয়ে যাস, সামনে আগামী দিনে আরো 50টা দুর্গাপুজো কি কয়লা করে বাকিরা কাটায় দেখেছি। সরি টু সে, উইথ অল ডিউ রেসপেক্ট, আমার যেটা বক্তব্য যে সবাই কি মাসে 65,000 টাকা 70,000 80,000 টাকা দুর্গাপুজো খরচ করতে পারে? পারে না। বছরের পর বছর 70,000 টাকা দুর্গাপুজো খরচ করতে পারছে না, আর তোর মাসের মাইনে 70,000 টাকা, তুই দুর্গাপুজো এরকম তুই করে পাচ্ছিস। ভেবে দেখ, এখানে দেখবি যেদিন জেপিবিএন এর ক্লাস থাকে, এখানে একটা দিদি আছে দেখবি লম্বা করে চশমা পরে, ওই দিদিটা জিএনএম পাস করে এখনই বিএনআর তে চাকরি করছে, মাসে মোটামুটি ধর 60-70,000 টাকা মাইনে পাচ্ছে। ও চাইলে আজকে প্রাইভেটে জেপিবিএন পড়ে নিতে পারতো, 2 লাখ 2.5 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যা লাগবে আরামসে পড়ে নেবে তো প্রাইভেটে। এখান থেকে যায় না, একটু চশমা পরে একটু লম্বা করে প্রথম মহিলা এখানে জেপিবিএন করে, পোস্ট বেসিক, মিডল এজ, 3 সন্তান আছে, তারপরেও পড়ছে তেড়ে তেড়ে সরকারি কলেজে পড়বে বলে। তো প্রাইভেটে করিয়ে নিতে পারতো, মাসে 2 মাসের মাইনে দিলেই হয়ে যায়, 3 মাসের মাইনে, কিন্তু সরকারিতে পড়বে। কেন পড়বে না? এখন যে মাইনেটা আছে 60-70, সেটাকে নিয়ে যেতে হবে কোথায়? 90-1 লাখের উপরে। কারণ একটা সিনিয়রিটি তো মাইনে পাবে, জয়েনিং হয়েছে 5-10 বছর হয়েছে, তো একটা সিনিয়র, তো সে যখন জয়েনিং করবে পোস্ট বেসিক বিএসসি নার্সিং করে, স্যালারিটা কোথায় চলে যাবে? 80,000 1 লাখে চলে যাবে। এবার মাসে 80,000 1 লাখ টাকা রোজগার করে দুর্গাপুজোয় 1 মাসের পয়সা খরচা করতে পারে, এরকম কজন তোদের দেখাশোনা আছে? এখানেই আসেন ভদ্রমহিলা ক্লাস করে দেখবি, জেপিবিএন এর ক্লাসের দিনে চশমা পরে লম্বা করে একটু শ্যামলা, উনি অলরেডি রেলের বিএনআই তে চাকরি করছে। আর একজন আছেন দেখবি, ও অলরেডি ইএসআই চাকরি করছে, ইএসআই। তো সেই জন্য বললাম তোমাদের দুর্গাপুজো যদি তোমরা চাও আগের বছর, দুর্গাপুজো আগের বছর ভালো করে কাটাবে, কি করবে বছরে? কানে তুলো বেঁধে বাড়িতে থেকে, নইলে কিন্তু এবারে কাটাই যাবে। কেন? কারণ 1-1.5 মাসে যা করেছিস দুর্গাপুজো, এই এখনো যে মনে কর রোজ একটু একটু করেও তো করছিস, একটু হলেও তো করছিস, ওই 10টা দিন যা জীবনে আসবে না রে, পুরো এই যে মনে কর কতদিন ধরে পড়েছিস, মনে কর এখন 15-20 দিন পড়েছিস, 1 মাস পড়েছিস, এই পুরো পড়াটাকে ট্রেন আউট করে বার করে দেবে। হয় কিনা? দুর্গাপুজোর পরে এখন বই নিয়ে ঘুরে বসবি 10 দিন পরে, পুরো ট্রেন আউট করে দেবে তো। তাহলে এই যে 20 দিন 30 দিন যা পড়েছিস, এই পড়াটা চলে গেলে আবার 30 দিন এই এফোর্টটা দিতে পারবি যে এফোর্টটা দিয়েছিস? দিতে তো হবে, না দিলে তো হবে না, দিবিও না। আমি বলছি যেটা 30 দিন পরে যেটুকু করেছিস, ডিজের সঙ্গে নেচে, ব্যান্ডের সঙ্গে নেচে, দুর্গাপুজোর প্যান্ডেল ঘুরে দেখে পড়াটা মনে রাখতে পারবি? আর আমি যদি বলি সকালে উঠিয়া রিভিশন করিয়া, তারপরে ঠাকুর দেখিয়া, আবার বাবা মায়ের হাত ধরে ঘরে বসিয়া আবার রিভিশন করিয়া শুতে যাবে, কেউ করবি? বলা বেকার। বুঝতে পেরেছিস? অতএব এই দুর্গাপুজোটাকে একটু অ্যাভয়েড কর, বাড়িতে থাকার চেষ্টা। খুব ভালো কথা বলে দিলাম, কারণ এখন দেখো দুর্গাপুজো 1 মাস বাকি, 1 মাসে আরো 2টো চ্যাপ্টার বায়োলজি হয়ে যাবে, কেমিস্ট্রি হয়তো শুরু হয়ে যাবে 15 আগস্টের পরে, বা ফিজিক্সও শুরু হয়ে যাচ্ছে 4টে চ্যাপ্টার। মানে মোটামুটি যার গোছা নিয়ে বাড়ি যাবি, যদি ভুলে যাস 3-4 মাসে কিন্তু পিছন প্রত্যেকে। বুঝতে পারছিস? দুর্গাপুজোর নতুন জামা কাপড় কিনবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই হাসিস না, ঠিকই তো বলেছি, নতুন জামা কাপড় না কিনলে বেরোবো তোমার ইচ্ছা থাকে। হ্যাঁ, ইয়েস, কিনতে হবে বলে না বেরোয়, ঠিক আছে, কিন্তু স্যার ঘরে পড়ে বসে থাকবো, মানে ওই বছরের ভাগটা নষ্ট হয়ে যাবে, দেবে না। তো কালী পুজোয় কি দেরি? ও এটা 4 দিন হলে 4টে ভ্যারাইটি হয়ে যাবে। কবে দিবি? এবার মা বাবাকে আমি কিন্তু 15 আগস্টের পরে পরে যারা পড়া দেবেন, আমি কিন্তু একবার গার্জেন পিটিএম করবো। কার পিটিএম এ বাবা মাকে ডাকবো আর ডাকবো না? 15 আগস্টের পরে একটা পিটিএম হবে। আমার তো দায়িত্বটা সারতে হবে না বাবা, নইলে তো পরে বাড়িতে গিয়ে স্যার কিছু পড়াইছি, কিছু পড়ায়নি, কিছু করাতো না, ওই জন্য আমরা গাটা খেয়ে গেছি বলে আমাদের গাড়িটা পিটিয়ে দিচ্ছি। আমাকেও তো বলে রাখতে হবে, 1.5 মাস হয়ে গেল কেউ পড়া দিচ্ছেন না, আপনারা একটু দেখুন। কাকে কাকে গার্জেন কল করতে হবে আমি বলে দিলাম। 15 আগস্টের মধ্যে যদি পুরো পড়া কেউ না দাও, আমি দাও কি কিচ্ছু করবো না, শুধু একবারটি
হ্যালো ম্যাডাম, আপনি কি স্বনামধন্যা কন্যা বা পুত্রের পিতা মাতা? হ্যাঁ বলুন, আপনার জন্য একটি সুখবর আছে। সুখবরটি কি? আপনি পড়তে পাঠিয়েছেন, ওরা পড়া বাকি রেখে সবকিছু করছে, আপনি একটু নজর দেন। এটি কিন্তু আমি 15ই আগস্টের পরে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে প্রত্যেকের বাবা মাকে একটি কল করে জানাবো। নো SMS, নো মেসেজ এন্ড নো আদারওয়াইজ। আর যদি বলে কি কারণ, আই উইল কল দেম ইন আ PTM। তো কারা কারা PTM এ যেতে চাও বলো, আর কারা কারা ডাইরেক্ট কলে যেতে চাও বলো। 15ই আগস্টের পরে কিন্তু আমি এই 3-4 দিন পরে কিন্তু আমি নেক্সট উইকে পাক্কা একখানা করে ফোন করবো। প্রতি মাসে একবার কল যাবে, এটা আমার দায়িত্ব না? PTM এর একটা দায়িত্ব নিতে হয় কিনা বল? তোদের স্কুলে ছিল না PTM, ছিল না? ওই বলে নাও। ও ও ওয়েস্ট বেঙ্গল না? কেউ CBSE নেই ক্লাসে? কেউ CBSE নেই? তারপরে জেনে গেছি তো কোথায় যাও কে করে। যাকে আবার আমরা দয়া করে PTM টা শুরু করছি আগামী সপ্তাহে। তোকে বাদ রেখে তোর আবার 1 মাস কাটুক। বাকি যে কটা আছে প্রত্যেকটা পাপি 1 মাস হয়ে গেছে, প্রত্যেকের বাড়িতে একটি করে ফোন করিব, করে শুধু বলে দেবো কেউ কোনো পড়াশোনা দিচ্ছে না, ক্লাস এদিকে খুব সুন্দর ভাবে করছে, ক্লাসে আসছে, ক্লাস করছে, পড়া দিচ্ছে। এটুকু বলতে পারি না পারি না? বলবো না বলবো না? মানে তোরা কি রে, পড়াও দিবি না, ওখান থেকে টুনটুনির মতো ভ্যান আছে, ওখানে টুনটুনির মতো টুনটুনি করি। হ্যাঁ তোরা কি মানে কি বাবাকে এটাও বলতে দিবি না? তোদের হয়ে কি আমাকে শিবের মতন ডিসপাউন্ট করতে হবে? মানে পরে সব কেস স্যার আপনি খান, পরে পড়ায়নি এই করেনি সেই করেনি ওই করেনি তাই করেনি এই করেনি, নইলে ফাটতে দিতাম। সব দোষ নন্দ ঘোষ স্যারের ওপর ফেলে দিয়ে ক্লিন চিট। এটা চাইছিস? মানে তোদের জন্য বলে দেয়, তোরা তো আমার ছোট ছোট ভাই বোনের মতন। বল স্যার কি বললে, ও বাঘ হয়ে গেল। ছোট ছোট ভাই বোন, তো তোদের জন্য কি কেসটা খেতে হবে এবছরে? মানে এখানে থাকবি, ফুল এনজয় করবি। হ্যাঁ অন্য কেসগুলো হলে খেয়ে নিতাম, আসলে এই কেসটা খেলে তোরই, তুই শত্রু হলে এই কেসটা খেলে ভালো লাগে, ঠিক বলছি না? মনে কর ওই কেসগুলো হলে আমি শিওর খেয়ে নেবো, বুঝাচ্ছিস? কিন্তু এই কেসটা যদি খাই পুরোপুরি একদম কেস হয়ে যাবে, জীবনটাই পুরো কেস হয়ে যাবে। আমি এটা যদি বাবা মাকে না বলি কি হবে? বাকি সব কেস তোদের জন্য আমি খেয়ে নেবো। চ, আমি শপথ করে বলছি, তোদের জন্য জীবনে আমি সব রকমের কেস খাবো এবং আমি নীলকণ্ঠ হয়ে যাবো। তোরা আমার ছোট ছোট ভাই বোন যা যা কেস করবি তাই কেস খাবো। ও জল খাচ্ছে আমার কেস খাওয়া শুনে, বুঝতে পেরেছিস? আমি শপথ নিলাম তোদের জন্য আমি সব কেস খেয়ে নেবো। কিন্তু এই কেসটাও যদি খাই তাহলে তোর বাবা মাকে আমাকেও ঠকাতে বলছিস, তোরা তো ঠকাচ্ছিস বিন্দাস, বাবা মাকে বিন্দাস ঠকাচ্ছিস, সেন্টিমেন্টাল ঠকাচ্ছিস, ইমোশনাল ঠকাচ্ছিস, যত রকম ভাবে ঠকাতে পারিস। দুনিয়ার সব থেকে প্রিয় মানুষটাকে তোরা ঠকাচ্ছিস, এটা বাস্তব। আজকে পৃথিবীতে তোদের কেউ ভালোবাসে না তোদের বাবা মা ছাড়া। যতই ফেসবুকে বন্ধু থাকুক আর ইনস্টায় লাইক দিক আর লাভ দিক, ইনস্টা ফেসবুক থ্রেড সবেতে কাটিয়ে দিচ্ছে তোদের বন্ধুরা, কিন্তু তোদের তোরা ভালোবাসে না। তোদের ভালোবাসে যে সব থেকে বেশি তোদের বাবা মা, সেই বাবা মাকে তোরা ঠকাচ্ছিস। 3-4 রকম ভাবে ঠকাচ্ছিস, ইমোশনালি ঠকাচ্ছিস, সেন্টিমেন্টালি ঠকাচ্ছিস, ফিনান্সিয়ালি ঠকাচ্ছিস। বল তোদের বাবা মাকে তোরা ঠকাচ্ছিস কি ঠকাচ্ছিস না? শুধু এইটুকু বলে দেখ, হ্যাঁ কি না? জানিস তো বাবা মাকে ঠকাচ্ছিস, প্রিয় মানুষকে ঠকাচ্ছিস, তার মানে পরবর্তীকালে আরেকটা প্রিয় মানুষ তাকেও ঠকাবি। যদি নিজের বাবা মাকে ঠকাতে পারিস আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে তো ওটাও খুব ইজি না ঠকানো। নিজের বাবা মাকে ঠকাচ্ছিস না কি করে ভাই? অন্তত বল যে বুক চিতিয়ে বাবা পড়ছি না, মা পড়ছি না, বাবা পড়া দিচ্ছি না। তুই বাবাকে বল, বাবা কলকাতা পাঠিয়ে দিয়েছে, আমি কলকাতা গান হয়ে গেছি, পড়াশোনাটা করছি না, বাকি সবকিছু করছি, আমার পড়াশোনাটা হচ্ছে না, পড়াশোনাটা করবো না।
আমাকে অন্তত বল, বাবা মা শান্তি পাক, আহা আমার মেয়ে আমাকে সত্যি বলেছে, তাও তোর বাবা মা ক্ষমা করে দেবে। আমার ছেলেটা তো অসৎ নয়, আমাকে বলেছে গো সত্যি করে। বাবা মা একটুখানি সুতো পেলেই তো জানিস খুশ হয়ে যায়। বাবার কাছে একটু কাঁচু কাঁচু মুখ করে বল না, পেটিএমে ডাকি, হ্যাঁ বাবা পড়বো, ভাবছি এবার থেকে পড়বো, হওয়া নিচ্ছি, এখন একটু পড়াটা হয়নি, এই বলে অন্তত তার সামনে অন্তত কিছুটা তাকে শান্তি দে না। নইলে তারা কি আশাটা করছে যে আমার ছেলে মেয়ে ফাটাচ্ছে, আমার ছেলে মেয়ে কাঁপিয়ে দেবে, পরীক্ষা কাঁপিয়ে দেবে, রেজাল্ট বেরোবার পর যখন পাবে না, তখন আমিও তোদের সঙ্গে বসে গাড়িটা খাবো একই পঙ্ক্তিতে, একই না? তাহলে বাবা মাকে হয় বলে দে যে বাবা পড়ছি না, পরে পড়বো, একটু পরে পড়বো, দেখছি বা কিছু, বাবা মাকে সত্যিটা জানিয়ে দে না। মানে তোরা কি মানে শব্দটা খারাপ হয়ে যায়, কি শব্দ? বেঈমান। বাবা মার সঙ্গে বেঈমানি করছিস। পৃথিবীতে যে সব থেকে বেশি ভালোবাসে তোকে, সব থেকে বেশি তোকে দুনিয়াতে, তোর পরবর্তী যে আসবে সেও অত ভালোবাসবে না, আমি গ্যারেন্টি, তোরাও জানিস। এখন যদি অন্য কিছু ভেবে থাকিস আলাদা ব্যাপার, সাইয়ারা, কিন্তু আসল কথা হচ্ছে তোদের জীবনে তোদের বাবা মার থেকে বেশি কেউ ভালোবাসবে না। জীবন, প্রাণ, পয়সা সব কিছু দিয়ে ভালোবাসছে। আর এই ভালোবাসাটার মর্যাদা দিচ্ছিস, তাদের ঠকাচ্ছিস, ব্লাইন্ডলি ঠকাচ্ছিস। পড়াশোনা করছিস না, অথচ টুনটুনি ওখান থেকে বলছেন বলবেন না, পুরো ক্লাস বলছেন বলবেন না, কি বলবো না, না আমরা পড়াশোনা করছি না। এটা ঠকানো নয়, তারা তোদের জন্য মুখে রক্ত তুলে পয়সা রোজগার করছে, পড়তে পাঠাচ্ছে, তোদের সব সকাল রাত পূর্ণ করছে, তোরা কি করছিস? পড়ছি না, সেটাও বাবা মাকে জানতে দিই। আমি বলবো না, তোরাই বলে দে, আমি ফোন করবো, হ্যালো স্যার, হ্যাঁ জানি ছেলে পড়ছে না, হ্যাঁ জানি মেয়ে পড়ছে না, মেয়ে বলেছে, হয়ে গেল। কিন্তু পড়ছিস না, ঠকাচ্ছিস বাবা মাকে, এইটা মানে আমার কাছে, তোরা আমার দেখ, তোদের সব অন্যায় এই বয়সে, তোরা যা যা অন্যায় করতে পারিস এই বয়সে, বউ মারা ছাড়া বাকি সব অন্যায় গুলোকে আমি মানি। তোদের এই বয়সে সব অন্যায়টা করাস, জাস্টিফাই কর, একটা অন্যায় করিস না জীবনে, নিজেকে ঠকাস না আর বাবা মাকে ঠকাস না। আর এই দুটোই তোরা করছিস, বাকি তোরা খুব ভালো ছিল। তোরা নিজেকে ঠকাচ্ছিস, ইয়েস অর নো? বাবা মাকে ঠকাচ্ছিস, পাগলেও নিজের ভালো করছিস, কিন্তু তোরা তার থেকেও অত, নিজের বাবা মাকেও ঠকাচ্ছিস, নিজেকেও ঠকাচ্ছিস, র্যাম্প পার্টে ঠকাচ্ছিস, এবং সেটাকে অ্যাকনলেজও করছিস না। তোরা যা অন্যায় কর না, আমি বলছি তুই পিজিতে চান্স পেয়ে যা পারিস কর, কেউ দেখতে যাবে। তুই যদি রেলে আজকে চাকরি পেয়ে যাস 65,000 টাকা, তারপরে তোকে কেউ দেখবে? যা ইচ্ছা কর, কিন্তু 65,000 টাকাটা তুই পৌঁছে জানা বাবা, বল কি করলে যাবে, মানে আদৌ যাবি কি যাবে? তাহলে আমি একটা কাজ, বল কি? তোরা তোদের বাবা মাকে ঠকাচ্ছিস, নিজেকেও ঠকাচ্ছিস। তাহলে আমাকে একটা অনুমতি দে, মঙ্গলবার দিন, আর কবে ক্লাস আছে? শুক্রবার। এখানে আমি হটস্টার লাগাবো বা নেটফ্লিক্স লাগাবো, সিনেমা টিনেমা বিশেষ আমি দেখতে পাই না, পুরো আলোগুলো অফ করবো, ছেড়ে নেটফ্লিক্সে হিট সিনেমাগুলো তোদের সঙ্গে বসে 2 ঘন্টা দেখে বেরিয়ে চলে যাবো, সাইয়ারা দিয়ে শুরু হবে, বা আর কি আছে হিট বই, তোরা বই বলবি, নেটফ্লিক্স, হটস্টার, জিও, হইচই, আর কি কি আছে সব কটা ওটিটি এখানে নামিয়ে দেবো, ঠিক আছে? এয়ারটেল, জিও সব আছে, দিয়ে তাহলে রোজ বল 2 ঘন্টা করে আমি সিনেমা দেখি। আমি এই যে 2 ঘন্টা দাঁড়িয়ে বলছি, সেটা তুই বলবি স্যার আমাকে পয়সা দিচ্ছি, আমি পড়ানো হতে পড়ানো, রং তুলে কলা তুলে বলে পয়সা দিচ্ছি পড়া। আমি বলছি আমার বাবাকেও ঠকাচ্ছিস, নিজেকেও ঠকাচ্ছিস। আমাকে একটা কাজ করলে 2 ঘন্টা করে একদিন তাহলে একটা সিনেমা দেখা হবে, বল এখানে 5 দিন বসে আমি দেখবো তোদের সঙ্গে, রোমান্টিক মুভি বা অ্যাকশন মুভি, যেরকম বলবি এক একদিন, হবে কিনা বল, পাক্কা কথা, সিনেমা দেখা হবে। ও মানে স্যার আপনি কেন? আমরা ফাঁকি মারবো এসিতে জ্বালিয়ে বেঞ্চে বসে ফাঁকি মারবো, আপনি বড় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ান বকুন না, আমাকে একটুখানি আশ্বাস দিন, তাহলে বল না পড়বি না, এমনিও জানি অমনিও জানি, কি করছিস? বাবা মাকে ঠকাচ্ছিস, নিজেকে ঠকাচ্ছিস, আমাকে বল 2 ঘন্টা করে একটা করে সিনেমা দেখে নিন স্যার আমাদের সঙ্গে, বা চল একদিন করে ঘুরতে যাওয়া হবে ক্যাপিটাল, যাবি? সামনে আছে ক্যাপিটাল, আই উইল স্পন্সর, যাবি তো? তাহলে আগামী দিন থেকে নো ক্লাস, ক্যাফেটে, কে কে রাজি হাত তোলো। একদিন
সবই তোমার শর্তে, সবই তুমি শর্ত ফিক্স করে দেবে। কেন একদিন যাবি আমি হচ্ছে গেলে আপনার টাকাটা বেশি খরচ হয়ে যাবে। বাবা এতটা কেয়ারফুল, সত্যি জানতাম না তো। আমার টাকা খরচা হবে বলে কি কেয়ারফুল, দেখেছিস কি ভালো ছেলে। শুধু হাত পিটিয়ে লাট করতে পারলে আমার বাকি ছিল, কিন্তু আমাদের হাত থেকে ছড়িটা কেড়ে নিয়েছে বলে কর্পোরাল পানিশমেন্ট। এবার যদি আগের দিন ফিরিয়ে দিত না মনে 2015, 20, 14 পুরো কঞ্চি এই ঘরে একটা বড় ফ্লেক্স ছিল, একটা স্টিলের স্কেল দিয়ে চালিয়েছিল, এখান দিয়ে কেটে গিয়ে পুরো ফ্লেক্স ছেড়ে গেছিল দুচালা, এখান থেকে হাত পুরো এখান থেকে লাল করে দিয়েছে। আর এখানে যে চাপ দাদা পায়ের নিচ থেকে দাগ ফেলতাম বলে বলে রেজাল্ট। আমার হাতে শুধু একবার আসবে, আজকে না হোক 5 বছর পরে বাবা মাই বলবে, সরকারি বলবে স্যার ছড়ি তুলে নাও। আবার একটা প্রজন্মকে মানুষ করতে হবে, একটা পুরো জেনারেশন ওয়ার্কলেস তৈরি হচ্ছে। এরপরে স্যারই বলবে, মানে বাপ মায়েরাই বলবে। এখন বাপ মারা স্কুলে গিয়ে হামলা করছে না, দুদিন পরে ওই বাপ মা গুলোই বলবে, দুদিন পরে সরকারি বলবে স্যার আপনি বঞ্চিত। নইলে কিছু হচ্ছে না, কিছু হচ্ছে আলটিমেটলি। ওই বঞ্চিত থ্রু আবার 5 বছর যাক 10 বছর যাক আগে তুলেছি, এবং তুলেছি বলে বলে রেজাল্ট দিয়েছি, এবং যাদের রেজাল্ট দিয়েছি তারা যে বলে বলে এস্টাবলিশ, বলে বলে এস্টাবলিশ। বাবা মা বলে গেছে পিটিএর ছাত্র করে, ওর বাবা মা তো এমনি এখনই বলে গেছে কর্পোরাল বংশ, আরো অনেকের বলেছে। এখন আবার সব সিসিটিভি হয়ে আছে, ওই জন্য একটু চাপ। মোবাইল হয়ে আছে, দুদিন পরে মিডিয়াতে দিয়ে দিবি নৃশংস স্যার বিভৎস করে মারছেন জয়দেব স্যার। হ্যাঁ, নৃশংস জয়দেব স্যার কিভাবে মারছেন বলে একটা ছোট্ট ক্লিপ। মনে করেন আমি ওকে 2 স্কেলের বাড়ি দিচ্ছি, আমি 5টা দিয়ে মারছি, তুলে দেখেছেন স্যার কি, ও মাই গুডনেস। র‍্যাঙ্ক দেবে না কেউ ডব্লিউবিজিতে, কিন্তু ও মাই গুডনেস বলে ও এমজি করে আমায় ছেড়ে দেবে। আমি ভাইরাল হতে চাই না, তাই মারছি না, কিন্তু সত্যি কথা তোদের পড়াতে গেলে একটা কঞ্চিত দরকার ছিল। এখন যদি একটা স্কেল নিয়ে যেতাম, হাত পাত কোশ্চেন হবে না, পাটাপাট মারবো, অন্তত কিছুটা পড়া জিনিস। আজকে 1 মাস হয়ে গেল নিজেরা সেলফ ইন্টারেস্টে একটা পাতা পড়া দিচ্ছে। ও কিছুটা হলেও তো দিচ্ছে, ফিজিক্সটা কিছুটা হলেও তো করছে। ও কি আলাদা ধরে? ও কি মানুষ নয়, চিম্প্যাঞ্জি? হ্যাঁ, ওরা নিজেদের উপর হাসছে, মানে ব্যাপারটা উল্টো হবে। আমি বিভাস তোকে বলবো চিম্প্যাঞ্জি ওরা, তুই মানুষ। ওটা তোকে ওদের বলবো, বলে তোকে। ও যদি পড়াটা দিতে পারে, ও একটা মেয়ে বাড়িতে থাকে না, মেসে থাকে, মেসে থেকে এখানে পড়াশোনা করছে, দূর থেকে ওর বাবা পাঠিয়েছে, ও ফিজিক্সের অঙ্কটা করছে, পড়াটা কিছুটা হলেও তো দিচ্ছে। 10টা কোশ্চেন করলে 2টো ভুল করছে, 8টা তো ঠিক দিচ্ছে। দেখে তো দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, নো চেঞ্জেস, নো লজ্জা। এইরকম যদি ক্লাসে একটা নমুনা আছে, তাহলে সারা পশ্চিমবঙ্গে এরকম মোটামুটি 1000-1500 নমুনা আছে, বাস গল্প শেষ। তোরা ফিউজ অন্তত ওর সঙ্গে একজন কম্পিটিশনে নামলে পারবি, ওকে টাকা দিতে বল, পারবি না ভালো করে, তাহলে ও তোদের থেকে অন্তত এগিয়ে আছে। তাই এই ব্যাচের মধ্যে ও সেরা হয়ে এখনো বসে আছে, এখনো আজকে দিন পর্যন্ত টিল। তো ও যদি তোকে টেক্কা দেয়, এইরকম মনে কর আজকে এখানে 15 জনের জন্য একজন, তাহলে এরকম একজন একজন করে মোটামুটি দুনিয়াতে 1000-2000 জন এমনি বেরোবে। কি করছিস? ওই জন্য বললাম সিনেমা দেখ, চল এন্টারটেনমেন্ট করি। তোরা তো এনজয় করতে চাইছিস না লাইফটাকে, ফুল এনজয় করি। ওই 2 ঘন্টাই বা পড়া ক্যাচ ক্যাচানি, এত দাগ দেওয়া এই করা কি দরকার? সব সিনেমা দেখা হয়ে গেছে নেটফ্লিক্সে? কি রে, সব দেখা হয়ে গেছে? নেটফ্লিক্স খালি হয়ে গেছে? হয়নি তো? তা চল তাহলে নেটফ্লিক্সে সিনেমা দেখি, এনজয় করবো। করবোই না যেমন আমার কি আছে? ঠিক বলছি না ভুল বলছি? ছাড়ুক না তাড়াতাড়ি, রাসবিহারী হয়ে গড়িয়াহাট হয়ে যাবো, পুজোর কি কি কালেকশন এসছে একটু দেখবো। পুজোর 10 দিন বাকি, এখনো ডায়লগ করছে না আপনি। হ্যাঁ, আমি যাবি তো? আজকে গড়িয়াহাটে যাস, নতুন পূজা কালেকশন এসছে। হ্যাঁ, আগের দিন মনে করিয়ে দিবি, আমি 1 ঘন্টা ক্লাস নিয়ে ছেড়ে দেবো। গড়িয়াহাটে পুজো কালেকশন এসে গেছে। হ্যাঁ, ভালো করে পুজো কালেকশনটা ঘুরে দিয়ে যাবি গড়িয়াহাট থেকে। মানে নির্দিষ্ট সময়ের পরে কোষের মৃত্যু হওয়াকে কি বলে?
অ্যাপোপ্টোসিসকে কিভাবে রক্ষা করা হয় বা মানে সামাল দেওয়া হয়? কারণ একটা মানুষ তো 60 বছর, একটা কোষের বয়স তো 60 বছর নয়, তাহলে কি করা হয় তখন? এর কোন কোন প্রক্রিয়া সম্পূর্ণরূপে কোষ বিভাজন নির্ভরশীল? তার মধ্যে এর মধ্যে দিয়ে দিতে পারে অঙ্গজ জনন কি কোষ বিভাজনের উপর নির্ভরশীল বা যৌন জনন কি কোষ বিভাজনের উপর নির্ভরশীল? মেনলি এইখানে অযৌন জননটা বা পুনরুৎপাদনটা দিলে পারে বা দেহাংশের ক্ষয়পূরণটা দিলে পারে আমাদের মনে হয় যে হ্যাঁ এগুলো কোষ বিভাজনিত হবে, কিন্তু যৌন জনন বা অঙ্গজ জনন জনন প্রক্রিয়া বা জনন দিলে পারে তখন কিন্তু মনে হয় এখানে আবার কোষ বিভাজনের কি দরকার, কোষ বিভাজনের তো এখানে কোনো ব্যাপার নেই, অত কোষ বিভাজন লাগে না। কিন্তু আমাদের এই প্রশ্নটাতেই ট্রিক্স দিয়ে দেবে, দিলে পারে তখন আমাদের মনে রাখতে হবে যে কোষ বিভাজনও কিন্তু নির্ভরশীল যৌন জনন এবং অঙ্গজ জনন। এছাড়াও যেরকম অযৌন জনন পুনরুৎপাদন, দেহের অংশের ক্ষয়পূরণ ইত্যাদি আছে, সেগুলো তো আছে। বুঝতে পারলাম কোষের জীবনচক্রে কোষ বিভাজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বিভিন্ন প্রকার কোষ বিভাজন ভিন্নতা দেখা যায়। যৌন জনসৃষ্টি জাইগোট একটি বিশেষ কোষ। তাহলে জাইগোট কি ধরনের কোষ? এক প্রকারের বিশেষ কোষ। জাইগোট কোথায় দেখা যায়? জাইগোট কি করে হয়? যৌন জননে বারবার হয়, সেটা জানা দরকার। অধ্যায় কোষ বিভাজনের বিভিন্ন ধাপ ও কৌশল নিয়ে আলোচনা করা হবে। তো আমরা আলোচনা করি, এটা আজকেই শেষ করব। আমি 1 ঘন্টায় শেষ করে দিতাম, আমরা 8 ঘন্টায় শেষ করি। চলো, আর এটা আমি বলতে পারছি না, কি করতে হবে বলো? সব স্তম্ভ মেলাও, মেলাও মেলাও স্তম্ভ মেলাও। বুঝতে পেরেছিস? স্তম্ভ মেলাও, বুঝতে পেরেছিস? একটি মাতৃকোষ একবার বিভাজিত হয়ে কটি কোষ উৎপন্ন করে? প্রোক্যারিওটিক কোষ কার সাহায্যে দুটি কোষ উৎপাদন হয়? ইউক্যারিওটিক কোষ বিভাজনে প্রথমে কি হয়? প্রথম কোষ বিভাজন প্রক্রিয়া কে করে, পর্যবেক্ষণ করে? কোথায় করে? তারপরে দুটো কোষে কত খ্রিস্টাব্দে? প্রকারের কোষ বিভাজন দেখা যায়? আমরা করে এসেছি আগে, কোষ সেল স্ট্রাকচারও করে এসেছি, মোটামুটি হাফ হাফ করে ছুঁয়ে এসেছি, তাই না রে? স্যার বন্যা কমে গেছে? বল স্যার, বলছি কি এটা কি সেল স্ট্রাকচারের ওই নোটটা থেকেই পড়াচ্ছেন? না তো, সেল ডিভিশন। ও, তাহলে অনলাইনে তো পাঠাননি। হ্যাঁ, তুই পার্থ স্যারের মাথা খা। পার্থ স্যার তো করে বল গ্রুপে আগে মেটেরিয়াল দিন, মেটেরিয়াল ছাড়া ক্লাস হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি করছেন বলে ভালো করে মাথা খায়। নাম্বার দেবো? আছে নাম্বার? ফোন কর, পার্থ স্যারকে ফোন করে বল যে গ্রুপে এটা ফেলতে বলে দেন। পেয়েছি স্যার, পেয়েছি, পাঠিয়ে দিয়েছে। তাহলে তো তোকে কাটটা মারা উচিত, গ্রুপে দেওয়া আছে অথচ কিছুই দেখিস না স্যার, এক্ষুনি এক্ষুনি পাঠালেন, এক্ষুনি পাঠালেন। ও, তার মানে আমি বলছি পার্থ স্যার শুনে ফেলেছি ওখান থেকে, কন্ট্রোল প্যানেল থেকে শুনে ফেলে টুক করে দিয়ে দিল। চলো তাহলে বলো কি কি কোষ বিভাজন পদ্ধতি দেখা যায়? অ্যামাইটোসিস কাকে বলে? বেমতন্তু গঠনটা বাদ দাও, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজনকে আন্ডারলাইন। আমরা কোশ্চেন করব নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজনকে অ্যামাইটোসিস, মাইটোসিস, মেয়োসিস, প্রাইটোসিস, মিওনিস বলে। কি বলে?
আমি মিওসিস অফারে দিয়েছি, এই অফারে নয়, অপশন। এই প্রকার কোষ বিভাজনের ফলে কটি কোষ সৃষ্টি হয়? তাহলে আমি যদি লিখি যে 4টি কোষ সৃষ্টি হয়, ঠিক 5টি কোষ সৃষ্টি মানে দুটির বেশিও দিলে হবে, দুটি দিলে ঠিক আছে, কিন্তু দুটি না দিয়ে যদি বলা যায় যে 2 এর বেশি বা 3টে 4টে 5টা, হ্যাঁ ভাই হয়। চলো উদাহরণ মাইটোসিসের। মায়োসিস কে পর্যবেক্ষণ করে? হ্যাঁ, একটি ডিপ্লয়েডের সাইন টু এন দেহকোষ মাইটোসিস কোষ বিভাজনের ফলে অপত্য ডিপ্লয়েড টু এন দেহকোষে পরিণত হয়। তাহলে একটি ডিপ্লয়েড দুটি অপত্য ডিপ্লয়েডে পরিণত হয় কোন প্রক্রিয়ায়? মাইটোসিস কবে কে পর্যবেক্ষণ করে? হয়ে গেছে। মাইটোসিস প্রক্রিয়া আবার ক ভাগে বিভক্ত? কি কি? ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস। তাহলে আমরা দেহকোষের মাইটোসিস বিভাজনের ফলে, বা আমরা যদি বলি ডিপ্লয়েড দেহকোষ বিভাজনের ফলে দুটি অপত্য ডিপ্লয়েড দেহকোষ পরিণত হয়, এটি সাইটোকাইনেসিস বা ক্যারিওকাইনেসিস। যে কোনো একটা হলে ডিপ্লয়েড বা সিঙ্গেল, সেটা আলাদা আমরা পড়ে নিচ্ছি এখন, কিন্তু ঘটনাটা হচ্ছে তারা মাইটোসিসের অন্তর্গত, অতএব আসতেই পারে, তাই তো? তোরা সেল ডিভিশনের কোশ্চেন কে কে নিবি? সবাই মেটেরিয়াল নিয়ে নিয়েছিস? আর কেউ বাকি? আমার এখনই 40টা হয়ে গেছে, এক কথাও কমপ্লিট করিনি। হ্যাঁ, কোশ্চেন নিবি না? না, এটা দিয়ে দিলে ওটা দিয়ে দেবো, ঠিক আছে, তাও নিয়ে নেবো। দিয়ে দিয়েছি ওই সেই কি জানো, এটো করে ফেলেছি খাবার, ডিমটা মুখে পুড়ে, হ্যাঁ, আর তোকে দেওয়া যাবে না। তুই জানিস না সেরকম লোক হলে ওটাই দেখিয়ে নেবো। চলো, মিওসিস কথাটি আজকে একদম ঠিক জায়গায় বসেছিস। না, এইখানটাই তুই বসে, তোরা দুজনে ওইটাই তোদের সমাধি ক্ষেত্র, সমাধি ক্ষেত্র, সরি, স্মৃতি মন্দির। মানে যেদিন আসবি না, অ্যাবসেন্ট থাকবি, বলে আবার তোদের মতন উৎসুক আবার সামনের বছর বসবে কেউ। তোরা তো থাকছিস না, তোরা তো কলেজ পেয়ে যাবি, দেখি কনফিডেন্স নেই। হ্যাঁ, সরকারি কলেজ কনফিডেন্স নেই। আরেকবার না, আরেকবার না, আরেকবার না। ও দেখ দেখ, ঠান্ডাটা দেখ, আলাদা লেভেলের। আমি রেকর্ডিং ওই ক্যামেরা থেকে করা আছে, কেটের স্ক্রিপ্টটা দেবো তোদের। মানে কি অসাধারণ ভাবে ঘটনা মারলো, ভাবা যায়। মিওসিস কথাটি গ্রিক, এই এটা আগেই পড়েছি, মিওয়েন বা ডাইমিনেশন, হ্রাস হওয়া শব্দ থেকে এসেছে। কে প্রথম কার মধ্যে দেখেন? বল 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 বল। তাহলে কোথায় দেখেন, কে দেখেন? হয়ে গেল। তিনি কি প্রমাণ করেছিলেন বা তার মতবাদটি কি ছিল? হ্যাপ্লয়েড হয় এবং নিষেকের ফলে জাইগোট ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে ফিরে আসে। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিতে পারি। যেমন কোনটা দিয়ে দিতে পারি? যে নিষেকের ফলে জাইগোট ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমে ফিরে আসে, কার মতবাদ? কার মতবাদ? আবার আমি ব্যাকে দিয়ে দিতে পারি কি না, মিওসিসের ফলে গ্যামেটে ক্রোমোজোমের সংখ্যা হ্যাপ্লয়েড হয় বা এন হয়, কার মতবাদ? ব্যাস, দুটো কোশ্চেন এখান থেকে উঠে গেল। কোষ বিভাজনের কারণ কি কি দেখো, কোষ বিভাজনের কারণগুলো বলতে হবে। কোষ বিভাজন কোষের স্বনিয়ন্ত্রিত প্রক্রিয়া, বিশেষ কয়েকটি অবস্থা কোষ বিভাজন ঘটাতে প্রভাবিত করে, যেমন কোষে বিপাক্রিয়া বেশি হলে, আয়তন বৃদ্ধি পেলে, কোষের নিউক্লিয়াস ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ হলে, দেহে কোনো ক্ষতস্থানের সৃষ্টি হলে তা মেরামতের জন্য কোষ বিভাজন ঘটে। তাহলে এটাই আসবে মেনলি, দেহে কোনো স্থানে ক্ষতের সৃষ্টি হলে তা মেরামতের জন্য কি প্রক্রিয়া ঘটে মানব শরীরে? কি ঘটে? বল, লাস্ট বেঞ্চি বল। মিওসিস ঘটে।
কি আজকে একটু স্যাড আছিস নাকি? পেছনে চলে গেছিস, কনসেন্ট্রেশনের অভাব? আচ্ছা, এগিয়ে চলে আয় না, সামনে জায়গা খালি আছে, তোকে দেখতেই পাচ্ছি, সামনে চলে আয়। আচ্ছা, কোষ বিভাজনের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। কোষ বিভাজনের ফলে মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। কোষ বিভাজনে আচ্ছা কোষ সংখ্যা বাড়ে, এটাও করতে হবে না। লাভা পরিস্ফুটন করতে হবে, বিজ্ঞান ব্যক্তি পূর্ণতা এসব করতে হবে, এসব এমনি পেয়ে যাবি। জলজন অঙ্গজনন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াস মাইটোসিস। কোষ প্রয়োজনা জীব দেহের অবস্থানে একটু আগে করে নিয়েছি, কোষ বিভাজন করতে হবে না। গ্যামেট গঠিত হয় এবং যৌন জনন। তাহলে যৌন জনন সাধিত হয় কোন প্রক্রিয়ার বা কোন কোষ বিভাজনের দ্বারা? দেখো এই তো হারিয়ে ফেলেছো 7 নম্বর। হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে চলো। হ্যাঁ, আর কলা পালন হয় কোথায়? টিস্যু কালচার হয় কোথায়? তাহলে যৌন জনন হচ্ছে মিয়োসিসে, আর কলা পালন হচ্ছে বাবা বাবা। আর গ্যামেট গঠনের সময় মিয়োসিস ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। আচ্ছা, গ্যামেট গঠনের সময় মিয়োসিস কোষ বিভাজনের ফলে গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়, অর্ধেক হয়, চতুর্গুণ হয়। অর্ধেকটা শুধু দেখো, মানে ওইটা হচ্ছে আসল হত্যাকারী তীর। নিষেকের ফলে জীবটি কি ডিপ্লয়েড সংখ্যা প্রাপ্ত হয়? বলো। 2n ক্রোমোজোম সংখ্যা প্রাপ্ত হয় বা ডিপ্লয়েড সংখ্যা প্রাপ্ত হয়, দুটোতে হ্যাপ্লয়েড হয়ে গেছে। হলো বাহ, খুব সোজা। না, ওখানে তো ছেড়ে দিলাম না বিষয়, শুধু তো 7 নম্বর পয়েন্ট আর 8 নম্বর পয়েন্ট ধরলাম। ওখানে 7টায় কিছু নেই তো, তাই তো রে? কোষের জীবনকালে একটি কোষ বিভাজন করে পরবর্তী কোষ বিভাজন হওয়া পর্যন্ত কোষের মধ্যে যেসব পরিবর্তন ও ঘটনাবলী চক্রাকালে বলে কোষ চক্র বলে। এটি কোষ থেকে আরম্ভ করে কোষ বিভাজন বিভিন্ন জীবের কোষ চক্রের প্রকারভেদ। কোষ চক্র দুটি ভাগে বিভক্ত, কি কি? ইন্টারফেজ বা অবিভাজন দশা, এটা তো আমরা পড়েছি ওদিকে, মাইটোটিক ফেজ পড়েছি না রে, বিভাজন দশা? হ্যাঁ, পড়ছি তো। আচ্ছা, এইখানে এইটা এইটা করতে হবে, এইটা এই বক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিরকম আছে? ইন্টারফেস অবিভাজিত দশা কভাবে বিভক্ত, কি এপাশে বিভাজন দশা কভাবে বিভক্ত, টুই টুই। আর ক্যারিওকাইনেসিস কভাবে বিভক্ত, টুই টুই টুই। তাহলে আমি কোশ্চেন করতে পারি টেলোফেজ, মাইটোফিক ফেজ না ইন্টারফেজ? দেখো টেলোফেজ, তাহলে এই কোশ্চেন কি রকম দেবে দেখো, ব্যাক থেকে টেলোফেজ থেকে উঠে গিয়ে চলে যাবে মাইটোটিক ফেজে, ঠিক আছে? বা টেলোফেজ থেকে ক্যারিওনিস সাইটোকাইনেসিস, বা এখানে ইন্টারফেজ দিলে এখানে কি বেশি খেলতে পারবে না, তিনটেই দশা আছে, ঠিক আছে? কিন্তু মাইটোটিক ফেজটাকে একটু গুলিয়ে দিলে দিতেই পারে, গুলিয়ে দিলে তোমাদের কিন্তু সম্পূর্ণ হবে। আগের বছর এইখান থেকে আমি প্রচুর কোশ্চেন করেছি আর সবকটাকে বোল্ড আউট করেছি। হার্ডওয়ার্ড ও পেল কত খ্রিস্টাব্দে কোষ চক্রকে প্রধান 4টি ভাগে বিভক্ত করেন? কে করেন কোষ চক্রকে 4টি ভাগে বিভক্ত? সেগুলো কি কি হলো? যা যা হলো সবই উপরে মোটামুটি লেখা হলো, তাই তো? তাও দাগ দিয়ে নাও। হ্যাঁ, তাও দাগ দিয়ে দাও, তার মধ্যে দাগ দিয়ে নাও এস ও জি টু ইন্টারফেস দশার অন্তর্গত। হ্যাঁ, ওখানে S2 টা ছিল না, S ছিল G2 ও ছিল না, সবই আছে, M ছিল না, তাহলে একটা দশা বেশি দিচ্ছি। ইন্টারফেস দশার এগুলো স্থির। G1 দশার সময়কালে বিভিন্ন কোষে দশার সময়কাল বিভিন্ন কোষে বিভিন্ন হয়, দশাকাল মোটামুটি স্থির থাকলেও। আচ্ছা, তাহলে কোন দশাকালে মানে কোষের বিভিন্ন কোষে বিভিন্ন হয় দশার সময়কাল, আর একই থাকে বা স্থির থাকে কোন কোন দশায়? বাহ, বুঝে গেছো একদম। এবারে এই জায়গাটা থেকে কিন্তু ফাটিয়ে কোশ্চেন উঠবে, কি না বিন গাছ, ইঁদুর, মানুষের এল কোষে প্রাক ইন্টারফেজে কতগুলি সময়কাল, কত সময়কাল? 12 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা। বুঝতে পারছি কোশ্চেন কি হচ্ছে? মানে আমি যদি বলি যে ইন্টারফেজের G1 দশায় ইঁদুরের এল কোষের বিভাজনের বা এর মানে কোষ দশার যে কোষ চক্রের যে সময়কাল, সেটা কতদিন, কত ঘন্টা? 12 ঘন্টা। আবার যেমন বিন গাছেরও 12 ঘন্টা, কিন্তু মানুষের HCl এ কোষে কতক্ষণ? 8.2।
এস এস ডিএনএ সংশ্লেষ দশায় কত? আচ্ছা G2 তে কত? আর এপাশের গুলো কিন্তু বলছি না, কিন্তু এপাশের গুলো আসতে পারে, বুঝতে পারছি। মাইটোসিস দশায় এম মাইটোসিস বিভাজন দশায়, আবার এটা ইন্টারফেস দশায়। আর এইটা হচ্ছে আমাদের কোন দশায় যাচ্ছে? না মাইটোসিস দশায়। মাইটোসিস দশায় আবার কি যাচ্ছে? না এম মাইটোসিস বিভাজনে বিন গাছ 1, ইঁদুরের 1 আর মানুষের 0.6। আবার কয়েকটি উদ্ভিদ ও প্রাণীতে মাইটোসিসের বিভিন্ন সময়কাল। ইঁদুরের প্রোফেজ দশায় কত, মেটাফেজ দশায় কত, অ্যানাফেজ দশায় কত, টেলোফেজ দশায় কত। এটাকে আমরা 4 বার 4 রকম কোশ্চেন করি। এটা দিয়ে কিরকম কোশ্চেন হবে বলো তো শোনা? বলো বলো বলো। এই রে এবং স্যার আমি ছিলাম পেছনে, আমি তো কিছুই জানি না, আপনি কোথায় এখন হঠাৎ আমাকেই ধরলে? বল, বুঝে পারছিস? কোথায় ছিলি এতক্ষণ? ক্লাসে বলছি। আরে সোজা স্তম্ভ মিলিয়ে দেবো। স্তম্ভ মিলে 4টে কোশ্চেনে 4টে স্তম্ভ মিলবে। ইঁদুরের স্তম্ভ মানে ইঁদুরের ক্রিয়া, ঘাস ফড়িং, মটর, পেঁয়াজ, 4টেতে 4টে স্তম্ভ মিলে এসে যাবে। বা একটা সিঙ্গেলও আসতে পারে। ভালো স্যাররা একটা কোশ্চেন করবে যে ইঁদুরের ক্রিয়ায় মেটাফেজ দশার সময়কালটি কত? 21, 13, 5, 4। আমার মতন বজ্জাত স্যারেদের মনে হবে কি না এ তো বড্ড সোজা হচ্ছে, দাও 4খানায় মিলিয়ে দাও। পুরো 4খানা মিলিয়ে দিলে মানে একদম একটা কোশ্চেন একটাই আমরা দেবো, কিন্তু কটা উত্তর নিয়ে নেবো? সেটা উত্তর নিয়ে নেবো। একটা দিয়ে আমার মন পোষায় না। যেখানে স্তম্ভ মেলানোর গল্প আছে সব স্তম্ভ মেলাবো। এই আগর থেকে আমি বলে রাখবো। আগের বছর এই কথা থেকে কোশ্চেন করে আউট করে দিচ্ছি। এই কথাটাই কোশ্চেন আউট, আর এই কথা থেকে আসছেও কোশ্চেন। ক্রোমোজোমের উৎপাদন দ্বিগুণ হয়, উপাদান দ্বিগুণ হয় কখন এবং আয়তন দ্বিগুণ হয় কখন? কোষের ইন্টারফেস দশায় লেখা আছে, দেখ দেখতে পেয়েছিস? কোষের ক্রোমোজোমের উপাদান দ্বিগুণ হয় এবং কোষের সামগ্রিক আয়তন দ্বিগুণ হয়। এই জন্য এই দশাকে বিশ্রামকালীন দশা বলা হয় না। তাহলে বিশ্রামকালীন দশা বলা হয় না কোন দশাকে? ইন্টারফেজ, মেটাফেজ না এ ফেজ? কোন ফেজ? ইন্টারফেজকে বিশ্রামকালীন দশা বলা হয় না। কেন বলা হয় না প্রশ্ন আসবে না, কিন্তু প্রশ্ন আসবে যে ইন্টারফেজ দশায় ক্রোমোজোমের উপাদান দ্বিগুণ হয়, চতুর্গুণ হয়, 3 গুণ হয়। কত গুণ হয়? দ্বিগুণ হয়। এবং কোষের সামগ্রিক আয়তনও দ্বিগুণ হয়। ঠিক আছে? কোষ বিভাজনের সমস্ত প্রকার ইন্টারফেজ দশায় তৈরি হয়ে যায়। কোষ বিভাজনের সমস্ত উপাদান, উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী কোন দশায় তৈরি হয়ে যায়? কোষ বিভাজন কোন দশায় অদৃশ্যভাবে সংঘটিত হয়? সমস্ত উপাদান পৃথক হয়ে দুটি কোষে অন্তর্ভুক্ত হয় কোন দশায়? তাহলে ইন্টারফেস দশা তোরা পড়েছিলি 11, 12-এ, লাইন বাই লাইন এগুলো আমরা পড়িনি, এখন পড়তে হবে। ইন্টারফেস দশার এবার বৈশিষ্ট্যগুলো দেখে নাও। এই বৈশিষ্ট্যগুলো আসতে পারে, আমরা একটু আগেই করে এসেছি মোটামুটি, ওটা আইডিয়া থাকলে এটা করা যায়। কি কি? কোষের আয়তন সর্বাধিক বৃদ্ধি পায়, বিভাজনের প্রয়োজনীয় শক্তি সঞ্চিত হয়, নিউক্লিয় আবরণ অক্ষত থাকে, ক্রোমোজোমগুলি লম্বা পাকানো ক্রোমাটিক তন্তুরূপে অবস্থান করে, ডিএনএ, আরএনএ ও প্রোটিন সংশ্লেষিত হয়। এই 4টে হচ্ছে ইন্টারফেজের বৈশিষ্ট্য। যে কোনো একটা বৈশিষ্ট্য তুলে বলে দিতে পারে এটি কার বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? বাবা, মানুষের টিস্যু কালচারে কোষ বিভাজনের সময়কাল কত? এর মধ্যে 23 ঘন্টা সময় কার জন্য লাগে? বাকি 8 ঘন্টা। ইন্টারফেজ দশার বিবরণ দেখো, ছবিটাও দেখতে পারো। ছবিটাতে মোটামুটি আমরা এঁকে দিয়েছি। সংশ্লেষ দশায় এস, সেটা 9 ঘন্টা, 4 ঘন্টা। G2 দশা মাইটোসিস 1 ঘন্টা, বিভাজন একটু আগেই পড়লাম। আর G1 কিন্তু হচ্ছে টোটাল 10 ঘন্টা। ঠিক আছে? ছবিটা আছে, দেখো ছবিটাতে পুরো দেওয়া আছে। এবারে আমরা সেটাকে লিখিত আকারে পড়ছি। এটি মাইটোসিসের পরে এবং ডিএনএ সংশ্লেষের আগের দশা। তাহলে এটি G1 বা গ্যাপ 1। এই কোশ্চেনটা অনেকবার করেছি আমি। এটি কোন দশার পরবর্তী দশা?
কোন দশার পূর্ববর্তী দশা? আমাকে বলতো ডিএনএ সংশ্লেষ কোন দশা? এই তো তোরা আমার মুকুঞ্চল করা স্টুডেন্ট হয়ে গেছিস। বাবা হয়ে গেল। তাহলে একটা লাইন থেকে কটা কোশ্চেন হলো? দুটো, একটা পূর্ববর্তী একটা পরবর্তী। ও এটা লাস্টে জিজ্ঞেস করেছে না? এই তো ফোন তো আপনিও জিজ্ঞেস জেগে উঠছি। এই দশায় স্বাভাবিক বিপাক চলে। তাহলে কোন দশায় স্বাভাবিক বিপাক চলে? কোষ অঙ্গাণুগুলি দ্বিগুণ সংখ্যায় সৃষ্টি হয় কোন দশায়? আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয় কোন দশায়? কোষ কোন দশায় স্থির করে নতুন কোষ চক্র শুরু করবে কিনা? কোষ ইন্টারফেস দশায় বন্দী থাকবে কি থাকবে না কোন দশায় নির্ধারিত হয়? G1 দশার যে বিশেষ বিন্দুতে কোষ চক্র স্তব্ধ হয় বা বন্দী দশায় থাকে তাকে কোন দশা বলে? এইটা যদি অপশনে দেয় কেউ অ্যানসার করবি। G1 কে যদি বলি G0 করবি না, একটু উল্টো পাল্টা কিছু দিলে N1 N3 N2 দিলে মনে হবে হ্যাঁ ওইগুলোই স্যার হবে। G1 এ G0 তে আসবে না, কিন্তু G1 টা G0। বুঝতে পারছিস বাবু? বুঝতে পারছো? সত্যি পড়া বলতে পারবে? পড়া ধরলে ওরা হাসছে, ওদের ইগনোর দে, ওদের দিয়ে কোনো ইয়েই করিস না। ওরা কালকে ছিলি তো ক্লাস, শুনিস নি? মনে নেই? ভুলে গেলি? সব জোম্যাটো হলো, ব্লিঙ্কিট হলো, ছিলি তো। তারপর ওদের নিয়ে তোরা ইয়ে করছিস। এই তোদের প্লাস্টিক বড্ড পাতলা, প্লাস্টিক একটু মোটা কর, বুঝছিস? সুকান্ত গাল থেকে হাঁটতে নামো, এক্সারসাইজ করতে মাস্টার। প্লাস্টিকটা কত মোটা, এই যে আমাদের চাশমিশ ওর প্লাস্টিক দিয়ে ওই জন্য ওর সঙ্গে আমার খুব ইন্টারাকশন বল আছে। তো প্লাস্টিক আছে, কাদের কাছে প্লাস্টিক রাখে? হ্যাঁ বুঝতে পারছিস না তো? এটা প্লাস্টিক বলে বুঝতে পারছি। বন্যা পাবে যে ব্যান্ডেলে এখন কি ঢোকাবে? যেদিকে বলবি ব্যান্ডেলে বন্যা হয়ে গেছে স্যার, আসতে পারছে যেদিন আসার ইচ্ছা নেই উনি ব্যান্ডেলে। আজকে স্যারও বন্যায় আটকে গেছে। বেশি স্যার আটকে গেছিল বন্যায়, আমাকে ফোন করলো, আমাকে বন্যা হয়ে গেছিল। ত্রাণ পেয়েছো, ত্রিপল পেয়েছো, চাল ডাল গম পেয়েছো? যখনই পাবে না আমার ফোন করবে, চাল ডাল ত্রিপল আমি দিয়ে দেবো। হ্যাঁ কি দিয়ে পাঠাবো? হ্যাঁ চাল ডাল ত্রিপল না দিলে বন্যা কি করে? তোমরা বুঝতে পারছো? যখনই মনে হবে বলবে চাল ডাল ত্রিপল পাঠান স্যার, বন্যা হয়ে গেছে। মানে পায়ের কবজি হাঁটু ডুবলেই বন্যা। বন্যা আসল বন্যা হবে যখন সাঁতরাতে পারবে, কিন্তু এখানে হাঁটু তাহলে এবারে এগিয়েছিস, ত্রাণ পেয়েছিস, ত্রাণটা দেয়নি সরকার দেয় না, দেখে শুনে দেয়। ত্রিপল তো সবাই G0 দশা বা গ্যাপ। G0 দশাকে প্রকৃতপক্ষে কোষের কোন দশা, ঘুমন্ত দশা কোন দশাকে বলা হয়? এই দশায় কোষের কোনো বিপাকীয় পরিবর্তন ঘটে না। মানে কোষের আসলে বিপাকীয় পরিবর্তন ঘটে না কোষের কোন দশায়? কোষ চক্রের এই নির্দিষ্ট স্থানে কোষটি স্থির থাকে। শারীরবৃত্তীয় অবস্থান পরিবর্তন অনুকূল হলে কোষটি আবার G1 দশায় প্রবেশ করে। বড় দরকার নেই। G0 দশার স্থায়িত্বকালের উপর কোষ চক্রের স্থায়িত্বকাল নির্ভর করে। কোন দশার স্থায়িত্বকালের উপর কোষ চক্রের স্থায়িত্বকাল নির্ভর করে?
স্তন্যপায়ী প্রাণীর স্নায়ুকোষ ও উদ্ভিদের শৃঙ্খলী কোষ কোন দশায় সারা জীবন থাকে? হয়ে গেল, ঝটঝট করে হচ্ছে রে আজকে। জন্মের পর স্তন্যপায়ী প্রাণীর নার্ভ কোষ কি বিভাজিত হয় না হয় না? এটা কিন্তু বারবার কোশ্চেন এসছে, ইভেন নিটেও এসছে, আইপিএমকিউ তেও এসছে। স্তন্যপায়ী প্রাণীর নার্ভ কোষ কখনো বিভাজিত হয় না, কারণ কি কারণ? এবার কোশ্চেন আরো ঘোরালে কি ঘোরাবে? স্তন্যপায়ী প্রাণীর নার্ভ কোষ কেন বিভাজিত হয় না? নিউরনগুলি জীবের সমগ্র আয়ুষ্কালব্যাপী ইন্টারফেস দশায় থাকে। ইন্টারফেস দশায় পুরো যে জীবের নিউরন গুলো সেগুলো পুরো ইন্টারফেস দশায় থাকে, তাই জন্য প্রাণী মানে স্তন্যপায়ী প্রাণীদের নার্ভ কোষ বিভাজিত হয় না। তাহলে কোশ্চেন আসতে পারে যে কেন নার্ভ কোষগুলি কেন বিভাজিত হয় না, কি কারণে বিভাজিত হয় না, বা কোন দশায় এগুলি সারা জীবন থাকে, কোন দশায় ইন্টারফেস কি থাকে, কি থাকে? নিউরন। এইভাবে তো পড়তে হয়, পড়াশোনা তো এইভাবে। আমি এখন আর লেখাপড়া বলি না, আমি বলি পড়া আর শোনা। আগে বলতাম না লেখাপড়া, এখন একদম সেই দিনের পর থেকে আর বলি না, এখন পড়াশোনা। ওই দিনটা মনে থাকবে, 2025-এ পুরো মনে থাকবে। পার্টি লিডাররাও এইসব শুনেনি, আমি যা শুনে দিচ্ছি প্রত্যেকদিন। কোথায় বোন? এখানে একটা দুটো তিনটে চারটে আছে, আর কিছু কি বলছি এখানে? সেদিনকে বলেছিলাম মনে আছে, ক্লাসে 2 ঘন্টার ক্লাসে মন থাকে 45, বাকি সময় উদাস দেবদাস। ও এখানে এখানে কি করছিল তুই বল? এখানে এরকম ভাবে থাকে, চাকরিরা একটু ইন্টারেস্টিং কথা বলছিল, ওদিকে ওরকম ভাবে থাকে, এখানে তাকে নাই কন্ট্যাক্ট করলো, ওদিকে তাকিয়ে তুই কিছু শুনছিস না, যেমন ও কিছুক্ষণ আগে একটু অন্য কোনো জগতে চলে গেছিল, অ্যালিয়েন হয়ে গেছিল, হ্যাঁ অন্য কোনো একটা গ্রহে ছিল, হঠাৎ স্যার ডেকেছে চলে এলো। এগুলো হচ্ছে সেই আমাদের দেবতারা ছিল, জানিস তো, এখান থেকে থাকতো কিন্তু শরীরটা মনটা অন্য জায়গায় চলে যেত, তোদের হচ্ছে সেই মনটা অন্য জায়গায় চলে যেত। বন্যা কোথায়? ব্যান্ডেল ইন্টারফেস দশায় অতিবাহিত হয়। আরো বিশেষভাবে বললে ইন্টারফেসে G1 দশার একটি বিন্দু বা G0 তে এই নিউরনগুলি জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অতিবাহিত করে। এই কারণে জন্মগ্রহণের পরে স্তন্যপায়ী প্রাণীর নার্ভ কোষ বিভাজিত হয় না। তাহলে G1 দশার একটি বিন্দু বা G0 তে নিউরনগুলি আমৃত্যু থাকে, সেই জন্য নার্ভ কোষ বিভাজিত হয় না দিতে পারে, বা নিউরনগুলি জীবের সমগ্র আয়ুষ্কাল ব্যাপী ইন্টারফেস দশায় থাকে বলেও নার্ভ কোষ বিভাজিত হয় না। দুটো দিক থেকেই প্রশ্ন আসতে পারে। এবারে এস দশা বা সংশ্লেষ দশা, এই দশায় ক্রোমোজোমের উপাদান হিসেবে কার প্রতিলিপি গঠন হয়? ক্রোমোজোমের ডুপ্লিকেশন ঘটে কোন দশায়? ডিএনএ এর পরিমাণ 2C থেকে দ্বিগুণ হয়ে 4C তে রূপান্তরিত বা পরিণত হয় কোন দশায়? সি এর অর্থ কি? 2C বা 4C যে আমরা বলছি, এর সি এর অর্থ কি? শুধু এইটুকু দিয়ে দেবে, 2C বা 4C এর সি এর অর্থ কি বলে 4টে সেন্টেন্সে না দিয়ে দেবে এবিসিডি। সোজা হচ্ছে হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সম্পূর্ণ ডি এর পরিমাণ। উত্তর এইটুকু। দৃশ্যত ক্রোমাটিনের কোনো পরিবর্তন দেখা যায় না, এই দশাটি না ঘটলে কোষ বিভাজন সম্ভব হবে না। কোন দশা ব্যতি রেখে কোষ বিভাজন সম্ভব নয়? G2 দশা বা গ্যাপ দশা কোথা বিপাক ক্রিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়? কার দ্বারা বিপাক ক্রিয়া বৃদ্ধিপ্রাপ্ত হয়? কোন দশার মাধ্যমে? এই সময় আরএনএ, আমরা যেটা পড়েছি এমআরএনএ, ডিআরএনএ এবং ক্রোমোজোমীয় অন্যান্য প্রোটিন সংশ্লেষ ঘটে। কোন দশায় এমআরএনএ, ডিআরএনএ, আরআরএনএ এর সংশ্লেষ ঘটে? কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় এটিপি কোথায় সংশ্লেষিত হয়? কোন দশায়? বুঝতে পারলাম? কোশ্চেনগুলো সব বুঝে গেছিস? ক্লিয়ার তো? আচ্ছা, আবার ওই দেখো G1 G2 আমি আর বলছি না, প্রত্যেকটাই পড়ে এসেছি, সেটাই আবার আলাদা করে দিয়েছে। যেমন দেখো
ডিএনএ এর পরিমাণ G1 দশায় ডিএনএ এর পরিমাণ স্বাভাবিক থাকে, পড়েই এসেছি। আবার এখানে দিয়েছে এই দশায় কোষ ডিএনএ এর পরিমাণ দ্বিগুণ, 4C হয় 2C থেকে, একই জিনিস যা পড়ে এসেছি তাই দেওয়া আছে। এম ফেজ বা মায়োটিক ফেজ, মায়োটিক ফেজের বৈশিষ্ট্য এটি কোষ চক্রের শেষ দশা। মায়োটিক ফেজ কোথায় দেখা যায় একটু আগেই পড়ে এসেছি, আবারও বলছি G2 দশার পরে। আচ্ছা, এটি কোষ চক্রের শেষ দশা। কোষ চক্রের শেষ দশা কোনটি? এই দশাটি কার পরে ঘটে? ক্রোমোজোমের সম্পূর্ণ বিভাজন কোন স্তরে হয়? ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিড পরস্পর থেকে বিচ্ছিন্ন হয় কোন স্তরে? কথা পড়া হলো, কি বলছিস? হ্যাঁ, এই দশাটি 4 পাতা পড়া হয়ে গেছে, আমরা এগোতে থাকছি কিন্তু এগোই। আগের ম্যাটেরিয়ালটা তো শেষ হয়ে গেছে, এটা তো দুদিনে অন্তত শেষ করে দিতে হবে, এবার থেকে তো স্পিড আস্তে আস্তে বাড়বে না, একটু পরে। চলো, কোষ চক্রকে সুনিয়ন্ত্রিত ভাবে অতিবাহিত হয়। কোন দশার কাজ সমাপ্ত না হলে কোষটি কোনটা পাঠ্যসাথী দিয়ে রাখো, দিয়ে ধরে বলুন যে স্যার ক্লাসে গেছে, পরে কথা বলুন। কয়েকটি প্রোটিন জটিল কাজ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী এই অংশগুলিকে চেক পয়েন্ট বলে। হ্যাঁ, কোষ চক্র সুনিয়ন্ত্রিত ভাবে অতিবাহিত হয়। কোন দশার কাজ সমাপ্ত না হলে কোষটি পরবর্তী দশায় প্রবেশ করে না। কয়েকটি প্রোটিন জটিল এই কাজ নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণকারী অংশগুলিকে চেক পয়েন্ট বলে। তাহলে কোষ চক্রের নিয়ন্ত্রণকারী অংশগুলিকে কি বলে? চেক পয়েন্ট বলে। চেক পয়েন্ট গুলি কারা নিয়ন্ত্রণ করে? প্রোটিন জটিল প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমরা তারপরে একেবারে চলে আসবো বিভিন্ন চেক পয়েন্ট ও তাদের কাজ। কোষ চক্রের পথে প্রধানত কটি চেক পয়েন্ট অবস্থান করে? এগুলো কিন্তু দেখো G1/S দশার চেক পয়েন্ট, G2/M দশার চেক পয়েন্ট এবং M দশার চেক পয়েন্ট। এই চেক পয়েন্ট গুলিতে সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কাইনেজের জটিল অনুক্রিয়াশীল থাকে। তাহলে চেক পয়েন্ট গুলিতে কোন ধরনের অনুক্রিয়াশীল থাকে? সাইক্লিন নির্ভর কাইনেজ এবং সাইক্লিন। ঠিক আছে, কোন বক্সটা মানে? হ্যাঁ, বক্স, অল বক্স। আমার সঙ্গে বক্স নিয়ে কোনো প্রশ্নই হবে না, বক্স নিয়ে বারবার একই কথা আমাকে বলাবে। আচ্ছা, প্রতিটি চেক পয়েন্টে সাইক্লিন সিডিকে কি পৃথক ধরনের হয় না একই ধরনের হয়? G1 সাইক্লিন সিডিকে জটিল কোষ চক্রের প্রথম ক্রিয়াশীল হয় এবং আরএনএ ও প্রোটিন সংশ্লেষের সাহায্যে কোষটিকে এস দশায় প্রবেশ করার উপযোগী করে। তাহলে কোষকে এস দশায় প্রবেশ করার উপযোগী করে কে? G1 সাইক্লিন সিডিকে। তারপরে হচ্ছে ক্রোমোজোমের একবার রেপ্লিকেশন হয়ে ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট রাখার জন্য সহায়তা করে কে? এস সাইক্লিন সিডিকে জটিল প্রক্রিয়া বা এস সাইক্লিন সিডিকে বা এস সাইক্লিনও আসতে পারে। আচ্ছা, মেটাফেজ প্লেট গঠন, অ্যানাফেজ চলন ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে কে? এম সাইক্লিন সিডিকে। হয়ে গেল। আবার ওইটাই দিয়েছে দেখো, G1S চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট, মায়োটিক স্পিন্ডল চেক পয়েন্ট। ক্রোমোজোমগুলির বেলতন্তু মেটাফেজ রেটে অবস্থান করছে কিনা তা পরীক্ষা করে। বাদ দাও, এটা করতে হবে না। এবারে হচ্ছে কোন কারণে চেক পয়েন্টগুলির কাজ বিঘ্নিত হলে অথবা চেক পয়েন্টগুলি নিষ্ক্রিয় হলে কোষ বিভাজন দ্রুত হারে ঘটতে থাকে। কোষ বিভাজন কখন দ্রুত হারে ঘটে বলবি তো? হয়ে গেছে, ব্রেন হ্যাং করে গেছে, রেখে দিই। হ্যাঁ, চেক পয়েন্টগুলি নিষ্ক্রিয় হলে কোষ বিভাজন দ্রুত হারে ঘটতে থাকে। এর ফলে কি তৈরি হয়? এবং টিউমারের কোষগুলি কি প্রাপ্ত হলে ক্যান্সার হয়? খুব ইম্পর্টেন্ট, বারবার আসে। তাহলে প্রথম কথা হচ্ছে কখন দ্রুত হারে কোষ বিভাজন ঘটতে থাকে?
এবারে এর ফলে কি তৈরি হয়? চেক পয়েন্ট গুলি নিষ্ক্রিয় হলে কি উৎপন্ন হয় মনে রাখবে, যে টিউমার গুলি আবার মেটাস্ট্যাটিস ধর্মপ্রাপ্ত হলে কি হয়? একদম। তাহলে ক্যান্সারের আগে দুটো স্টেজ বোঝা গেল। গুড। টিউমারের কোষগুলি মেটাস্ট্যাটিস ধর্মপ্রাপ্ত না হলে টিউমারের বৃদ্ধি সীমাবদ্ধ থাকে এবং এরূপ টিউমারকে কি টিউমার বলে? বিনাইন টিউমার। তাহলে দেখবি, তাহলে টিউমারের কোষগুলি মেটাস্ট্যাটিস ধর্মপ্রাপ্ত না হলে সেই টিউমারকে বিনাইন টিউমার বলে। কথা হলো রে? কথা আছে টোটাল? গুড। আর পড়িয়ে গেলে তো এখন আরো পড়িয়ে দেবে, পড়া হবে হবে রে? পড়াবো এই পড়া দিবি তো আকাশ কথা পড়ালাম কথা 5 × 5 = 25, 5 দিন লেগে যাবে, তার মানে 2 সপ্তাহ লেগে যাবে। আর একটু টেনে দেবো, ওটা কি থাকবে পড়াবো। এমনিও তো পড়িস না, অন্যও তো পড়বি না, মানে পড়াতে দিবি না আর পড়া তো পড়বি না, তার থেকে পড়িয়ে দিবি না। বল হ্যাঁ পড়া দিবি, তাহলে খুব ভালো। আগে এটাকে বলে এগোবো না কিছু, এগোবো না কিছু, এখানে থাক, বুঝে গেছি। এত মুখ চাওয়াচাই করছিস, সোজা বল না পড়াবেন না স্যার, পড়ালেই কি হবে মনে আছে? বল কে পড়া দিবি? হাত তোল। তুই দিবি? দে। দিবি দিবি দিয়েছ তো দিয়েছ, তুই দিবি 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 পড়া দিবি, তুই দিবি? হ্যাঁ তুই দিবি না, এখন ও দেবে না। শর্ত রেখে পড়া ধরা দিচ্ছিস? প্রথম দিনটা বাধা যেখানে বেশি বেশি কঠিন ছিল সেখানটাই করেছি। মুড়ে দে মুড়ে দে, কোনটা ও কতটা এইটা ধরবো না, তাই তো? এই পাতাটা ধরবো না, তাই তো? আগের নোটটা কোথায়? সেলাই করে নিয়েছিস? খুব ভালো করেছিস, বললে তো পুরো ফেটে যেত। সেলাই করে নিবি, এই জন্য বলেছি কোশ্চেন লিখে নেবো, নইলে আলু ভাত হয়ে যাবে। পামিটিনের রাসায়নিক সংকেত কি? বাহ, গ্লাইকোজেনের রাসায়নিক সংকেত কি? বাহ, ভুট্টা এবং মটর সমকেন্দ্রিক না এককেন্দ্রিক? বাহ বাহ, এই কে রে বিড়বিড় করছে ক্লাসে? স্যান্থোবার কোষ কোন কোষের রঞ্জক কণা কোন রঙের হয়? ল্যাসিস কোষ কোথায় পাওয়া যায়?
আপনার পিটুইটারি ফার্স্ট স্টেজে সমস্যা, আপনার পিটুইটারি ফার্স্ট স্টেজে সমস্যা। ল্যাসিস কোষ কোন ধরনের হরমোন ক্ষরণ করে? ঠিক আছে, একটা আমি চার্ট দিচ্ছি, এখানটা সরিয়ে দিলাম, বাকিগুলো দিচ্ছ করে, কিন্তু এখানেই তোমাকে বধ করবো। দৈত্যাকার পিরামিডাল কোষকে কি কোষ বলে? বাহ, বাহ। লিডির কোষ কি হরমোন ক্ষরণ করে? টেস্টোস্টেরন। বাহ, সিগনেট রিং কোষ কোন কোষকে বলে? মানে ওই কোষের সাধারণ নাম কি? চর্বি কোষ। বাহ, অসাধারণ। কোন কোষ কোথায় পাওয়া যায়? চোখের রেটিনা। বাহ, খুব ভালো। টিনিয়া সোলিয়াম প্লেন কোষে দেখা যায়। কোন তন্ত্রে দেখা যায়? বিছানা। বাহ, অসাধারণ। বাহ, কর্মীর মৌমাছি কি সংগ্রহ করে মৌচাকে মধুরূপে সঞ্চয় করে? নিকোটিন সে তামাক গাছে দেখেছে। হ্যাঁ, ইংলিশটা নেকটার। হ্যাঁ, ফ্ললেস হচ্ছে না, ফ্ললেস হচ্ছে না, ফ্ললেস পড়া দিতে হবে। গ্রাফাইট কি দ্বারা নির্মিত হয় এবং কোথায় পাওয়া যায়? গ্রাফাইট, ইয়েস। ক্যালসিয়াম অক্সালেট সিলাসটেন। আর কোথায় পাওয়া যায়? ওই কচু। বাহ, অসাধারণ, খুব ভালো। রেসার পিন কোন গাছে পাওয়া যায়? তিনকোনা গাছে। সর্বকান্তা গাছে। ইয়েস। বাহ, তুমি ওখানে কি ঘাট নাড়বে? পরীক্ষা হবে, ঘাট নাড়বো তারপরে বলে দিই। বলতে পারাটা বড় কথা না, কনফিডেন্সলি বলতে পারাটা বড় কথা। আমি ওখানে অপশন দিয়ে ওখানে নিয়ে যাবো, মুখ দেখাতে মুখ দেখাবো, তারপরে চেঞ্জ করবি, ওইসব গল্প হবে না। যেটা উত্তর দিবি ওটাই লক করে দেবো। সিনকোনা গাছে কি অ্যালকোলয়েড পাওয়া যায়? বাহ। ধুতরা গাছের পাতায়? বাহ, অসাধারণ। একবারে উত্তর দেবে বলে দিলাম, দুবারে আমি উত্তর দেবো না। ঘাড় ঘোরাবো তারপরে তুমি উত্তর দেবে, ওইসব পেঁয়াজি ছেড়ে দাও। হাজেলাটা গোষ্ঠীভুক্ত জীবগুলির নাম বলবে।
বক্স ক্লাইমেটের মনে হয় সিডলিং বল স্যার আমি উপরে টাক দেওয়া সব উপরের থেকে করেছি এই সাইড তো ধরে নেই, তো পাল্টা দিয়েছি, তো মুড়ে রেখেছিস তো। আমি সাইড তো তা যাইনি তো, আমি এপাশে তো যাইনি। সার্ভিস রিটার্ন পর্যন্ত করেছি তো সেই এইখান থেকে এই তো 3টে কথা মুড়ে দিয়েছিস তো। তো আগের দিন দিয়ে দিবি, না দিবি তো নিয়ে মোড় আমার ঘন্টা। হামাগুড়ি চলো বা মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন ভ্রূণের পরিবর্তন কার সক্রিয়তার ফলে দেখা যায়? কোষে বাহ, এই পাশগুলো পড়েছিস তো? আলু, গম, ভুট্টায় কি শ্বেতসার সঞ্চিত থাকে? বলো তো, কি শ্বেতসার সঞ্চিত থাকে? শ্বেতসারের নামটা কি? আমি কি দেখতে কেমন বলেছি নাকি যে আলু, গম, ভুট্টা দেখতে কেমন? হয়ে গেল, গল্প শেষ। অ্যামাইলোপ্লাস্ট অ্যামাইলোপ্লাস্টকে কি বলে, মানে শ্বেতসার কাকে বলে? স্টার্চ শ্বেতসারটা কি? ওই জন্যই তো কোশ্চেনটা নিজেই করেছিস, নিজেই উত্তর দিতে পারছিস না। এই তো তোদের পড়াশোনার সিঁড়ি। দেখ কি দাগ দিয়েছিস দেখ। ও আচ্ছা, এই তো পড়াশোনার হাত। ও আচ্ছা, সর্ষে, বাদাম, নারকোলে কি ফ্যাট পাওয়া যায়? হয়নি বাবু, পড়াশোনা হয়নি, একেবারে পড়াশোনা হয়নি। 3খানা কোশ্চেন যদি আউট হয়ে যাও তাহলে তো এখান থেকে তোকে বলে বলে কেমন সিন করে দেবো। এই দুটো কোশ্চেনে যদি পরীক্ষায় আসে, সর্ষে, বাদাম, নারকোল এই সমস্ত তৈলবীজে যে তেল বা ফ্যাট থাকে সেটা কি, তার নাম কি ধরনের ফ্যাট থাকে? যেমন অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে শ্বেতসার, যেটা আলু ভুট্টা গমে পাওয়া যায়। সেই আলু ভুট্টা গমের শ্বেতসারের নামটা কি? অ্যামাইলোপ্লাস্ট। সেই রকম আমাদের সর্ষে, বাদাম, নারকোলে যেটা পাওয়া যায় সেই এলাইওপ্লাস্ট। ঠিক, এতবার ঘাড় হেলাবার পরে আসছে ওলিওজোম বা এলাইওপ্লাস্ট। এতবার ঘাড় কেউ দোলাবে না, ওখানে দুলিয়ে দুলিয়ে তোমার ব্রেনকে হ্যামার করছি না না না, তারপরে তুমি রিয়াকশন করছো। ওটা ভাবলে যদি মনে করো যে ভালো পড়া হয়েছে, খুব বাজে পড়া হয়েছে। পাকা টমেটোতে কি পাওয়া যায়? লাইকোপেনি। বাহ। রোডোফাইসি শৈবালের গায়ে কোন রঞ্জক পাওয়া যায়? রঙের পলিতে। রঞ্জকের নামটা জিজ্ঞেস করছি। বাহ, খুব সুন্দর। পাকা তো ফলের ত্বকে গরম হচ্ছে, তাহলে বাড়ি যাবি? চলে যা না। জ্যান্থিন, আচ্ছা, বা জ্যান্থোপ্লাস্ট। উন্নত উদ্ভিদ কোষে কতগুলি ক্লোরোপ্লাস্ট থাকে? বহিঃপর্দায় মাইটোকন্ড্রিয়ার উপস্থিত উৎসেচকগুলি হলো অ্যাডিনাইলেট, কাইনেজ, নিউক্লিওসাইড, অ্যালডোস্কোকাইনেজ।
ওটা বই প্রকোষ্ঠ, বই পর্দায় বলছে monoamine oxidase, rotanin, intensity, vanadium, cytochrome C reductase, kynurenine hydroxylase. উদ্ধর্ষ আমগুলো মুখস্থ করতে পেরেছি সেটাই উদ্ধর্ষ। ফ্যাগোজোম কাকে বলে? যে ওই ফ্যাগোসাইটোস্ট্যাটিক গহ্বরের মাধ্যমে মানে জীবাণু কোষের গহ্বর বললেই হয়ে যায়। আমি তো আর সংজ্ঞা জিজ্ঞেস করিনি, লাইন বাই লাইন আমার পিনোসাইটোসিস পদ্ধতি কে প্রথম কোথায় লক্ষ্য করেন? অ্যামিবাতে কে করে? পিনোসাইটোসিস প্রক্রিয়াকে কি বলে? ডেসমোসোমের অর্ধেক দেখতে হয় তাকে কি বলে? তোর ভুলটা কি হচ্ছে বলতো? পড়া স্টাইলে হয় তুই পেনের কালি গজাচ্ছিস, আর নয় নিজেকে বহু সেয়ানা লাগছিস। তুই হেমিডেসমোসোমকে দাগ দিচ্ছিস কিন্তু তার আগের লাইনটাকে দাগই দিচ্ছিস না। তুই হেমিডেসমোসোমটাকে মুখস্থ করছিস কিন্তু তার আগের লাইনটা যে হেমিডেসমোসোম হচ্ছে ডেসমোসোমের অর্ধেক দেখতে, তাকে হেমিডেসমোসোম বলা হয়, সেটাকে কোথায় হাইলাইট করেছিস? যার জন্য মনে রাখতে হবে। দেখ এখানে ডেসমোসোমের অর্ধেক দেখতে হয় হেমিডেসমোসোম, বুঝতে পেরেছিস? ওকে, আরো 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 ভালো করতে হবে, খুব একটা ভালো হয়নি, আমি খুব একটা হ্যাপি নই, মোটামুটি 670 আসবে। কথা দেবে পড়া ধরতে হবে। নিউক্লিয়াসের গঠন অনুযায়ী কে কবে কোষগুলিকে দুটি ভাগে ভাগ করেন? শৈবালের দেহ কটি কোষ দিয়ে গঠিত? বল 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 তাড়াতাড়ি বল। অ্যান্ডোলিনা মোরা। ওটা তো 8 থেকে 16। বাহ। একটা 80 কেজি ওজনের পূর্ণবয়স্ক মানুষের দেহে কত কোষ দিয়ে গঠিত? 16 to 10। বাহ, অসাধারণ। মেসোক্যারিওটিক কোষে থিকা বা পেলিকেল থাকে না থাকে না? হ্যাঁ, থাকে। বাহ, অসাধারণ। মাইকোপ্লাজমা গ্রাম নেগেটিভ না গ্রাম পজিটিভ? গ্রাম নেগেটিভ। বাহ। ব্যাকটেরিয়ায় কি প্রিয়মরফিক ধর্ম দেখতে পাওয়া যায় না পাওয়া যায় না? বাহ। সাধারণ, খুব ভালো। শুরু ওটা পাঠিয়ে দাও। লাস্ট কোশ্চেন,
সিমনোডিনিয়াম প্রোক্যারিওটিক কোষ না মেসোক্যারিওটিক কোষ? নকটিলুকা মেসোক্যারিওটিক না প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? ভালো আছে। ভালো, এরকম প্রত্যেকদিন পড়া দে, আর একটু ভালো করতে হবে। আর কে পড়া দিবি? তুই দিবি? আগের দিনে কপাতা পড়েছিস বাবা? আগের দিনে একটুকু যেটুকু পড়েছি ওইটুকু? না, তুই পড়া দিতে চেয়েছিস, কনফিডেন্স দেখেছিস, আমার খুব ভালো লেগেছে। বাট আমি চাইছি মেমোরিটাকে একটু এনহ্যান্স করতে। এক পাতা মনে রেখে পড়া দেওয়াটা খুব ইজি, কিন্তু যখন 3 পাতা পড়া দিবি, তুই তো প্রথমের পার্টের মেটেরিয়াল পেয়ে গেছিস। হ্যাঁ, প্রথম পার্টের ভিডিও আছে, কি কি কোশ্চেন হয় দেখে নিবি, নইলে একদিন এসে এর কাছে বা অন্যদের কাছেও দাগ দেওয়া আছে, কারোর কাছে দেখে নিবি ফার্স্ট মেটেরিয়ালে কোন কোন থেকে কোশ্চেন হয়েছে। ওকে একটু দেখিয়ে দিস তো, ফার্স্ট মেটেরিয়ালটা কোথায় কোথায় কোশ্চেন হয়েছে দেখিয়ে নিবি, দেখিয়ে আন্ডারলাইন করে নিয়ে ফার্স্ট মেটেরিয়ালটাকে আগে শেষ কর। ফার্স্ট পার্টটা যেটা সেল স্ট্রাকচারে, বুঝতে পেরেছিস? করে সেকেন্ড স্ট্রাকচারটা এদের থেকে দাগ দিয়ে নে, দেখে নিয়ে পুরোটা কমপ্লিট করে আমাকে ফার্স্ট চ্যাপ্টারটা ফার্স্টটা দে, তারপরে লাস্টেরটা দে। যেটুকু পড়েছিস ওটুকু করলে সামনেটা বাকিই পড়ে থাকবে, প্রথম থেকে করে আয়। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ব্যাস। আর কেউ পড়া দিবি? পড়া দিবি? পড়া দিবি বললি কনফিডেন্স হয়ে গেল? একটু আগে বললি পড়া দেবো, তারপরে কি হলো? কনফিডেন্স? কনফিডেন্স চলো বলো। হ্যাঁ, কেন বলবি তো? পড়া দিবি করেছিলি তো দে। হ্যাঁ, কেন দিবি বলে দিবি না কেন? তাহলে কি কনফিডেন্স? ওই পড়া দিবি না?